আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম একটি নির্জন প্রহর চাই। লিখেছেন মৌসুমী আক্তার। পর্ব সংখ্যা 25 থেকে 28 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। আমি শ্যামসুন্দর কথাটা বলতেই উনি আশ্চর্যান্বিত হয়ে তাকালেন আমার দিকে। ওনার চোখে মুখে কেমন স্নিগ্ধ আভাস ছড়িয়ে পড়েছে। ওষ্ঠজোড়ে কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠেছে, যেটা উনি আমার থেকে আড়াল করার ব্যর্থ প্রয়াস চালাচ্ছেন, কিন্তু আমার অভিজ্ঞ দৃষ্টি থেকে তা আড়াল করতে পারলেন না। আমাকে ওনার দিকে তাকিয়ে থাকতে দেখে বোধহয় কিছুটা লজ্জা পাচ্ছেন। নিজেকে ধাতস্থ করতে হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে কপাল চুলকে বললেন, আমি শ্যামসুন্দর? ডিরেক্ট প্রশ্ন ছুড়লেন আমার দিকে। আমিও প্রশ্নের পিঠে উল্টো প্রশ্ন করলাম, তাহলে কি আপনি? মুচকি এসে জবাব দিলেন, কালো ছেলেদের জন্য সান্ত্বনামূলক বাণী। তবে তোমার মুখে ভালোই লাগলো শুনতে। জীবনে প্রথম কেউ মিথ্যা প্রশংসা করলো, আর আমার কানে শ্রুতিমধুর লাগলো। কি অদ্ভুত, তাই না? আমিও কারো মিথ্যা প্রশংসায় ফেঁসে গেলাম। আমি হেসে প্রশ্ন করলাম, ফাঁসলেন? আমার হাসি দেখে বললেন, হাসছো? যে ফাঁসে সেই জানে। কিন্তু ওটা মিথ্যা প্রশংসা নয় স্যার, সত্য ছিল। আর আপনাকে নিয়ে মিথ্যা প্রশংসা করার মতো ক্ষমতা আমার নেই। এরই মাঝে দাদু দরজায় এসে বললেন, আসবো? রোশান স্যার উঠে গিয়ে দাদুর হাত ধরে রুমে নিয়ে এলেন। দাদুর চোখে পানি, সে অজরে কেঁদে যাচ্ছে, কান্নায় ভেঙে পড়েছেন। উনি দাদুকে জড়িয়ে ধরে বোঝাচ্ছেন কান্না না করতে, কিন্তু দাদু নিজেকে সামলাতে পারছেন না। শুধু বলছেন, তরি এখন কোথায় যাবে? কি হবে তরির? তরিকে ছাড়া কিভাবে থাকবো আমি? আমাকে কে দেখবে? কে আমার ওষুধ দিবে? পায়ের নখ কেটে দিবে? আমাকে গোসলের পানি দিবে? পান বেটে দিবে? এই সংসারটা একা হাতে সামলে রাখতো তরি। এবাড়ির কেউ কোনো কিছুর অভাব বুঝতে পারেনি। যার যা লেগেছে শুধু হুকুম করেছে, তরি সেটা হাজির করেছে। ও চলে গেলে এ সংসার আর সংসার থাকবে না, হাহাকার করবে সব কিছু। ওশান কি ভুল করলো জীবনে? হীরা চিনতে পারলো না? দাদুর দিকে তাকিয়ে বললাম, কেন? তরি কোথায় যাবে? এ বাড়িতেই থাকবে, আমার কাছে থাকবে তরি। দাদু বললেন, তালাকের পরে স্বামীর মুখ দেখা যায় না, তাই আর তরি চাইলেও এ বাড়িতে থাকতে পারবে না। তরিও যেন হঠাৎ শক্ত হয়ে গিয়েছে, এক কাপড়ে বসে আছে, এখনই বাড়ি থেকে বেরিয়ে যাবে, এক সেকেন্ডও আর থাকবে না। মেয়েটাও কাঁদছে না, কেমন চুপচাপ হয়ে গিয়েছে। আমি বলে আসলাম, কোথায় যাবি? একটু অপেক্ষা কর। মুখের তালাক তো কুসংস্কার দাদু, এখনও তো আইনিভাবে ডিভোর্স হয়নি, তার জন্য তো 3 মাস সময় লাগবে। আমাদের মুসলিম ধর্মে 3 তালাক উচ্চারণ করলেই তালাক হয়ে যায়। রেগে, মজা করে, ভুল করে যেভাবেই বলুক না কেন, তাছাড়া ওশান মন থেকেই তালাক দিয়েছে। রোশন স্যার বললেন, দাদু তুমি ভেঙে পড়ো না, আমি আছি তো, তরির একটা ব্যবস্থা আমি করব। তরি আমার বোন হয়, আমি বোনের নজরে দেখি। আমি তরির সাথে কোনো অন্যায় হতে দিব না। কি করবি? কোথায় রাখবি? ওর বোনদেরও তো অবস্থা তেমন ভালো নয়, ও গেলে তারা আবার বোঝা বোঝা না ভাবে। তোর ফুপুর বাড়িতে রাখবি আপাতত। দাদুর কাঁধেই হাত রেখে বললাম, না, তরিকে কারো সহানুভূতি নিয়ে বাঁচতে হবে না। তরি এখন থেকে বাঁচবে নিজের প্রচেষ্টায়, কারো দয়ায় নয়। কারো কাছে রাখবো, 2 দিন পরে সে বিরক্ত হবে, কাজের বেটি টাইপ ব্যবহার করবে, কাজের হুকুম করবে। এই মুহূর্তে তরিকে যেখানেই রাখবো সেই বোঝা মনে করবে। অনেক হয়েছে একটু খাওয়া পড়ার জন্য মানুষের আনুগত্য স্বীকার করা। রোশন স্যার আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে কি করবে এখন? একটা জিনিস চাইলে দিবেন আমাকে? কি চাও? তরিকে একটা সুন্দর জীবন দিতে, যা করতে হয় করব, যত দূর যেতে হয় আমি যাব। এই জীবনে তো কোনো ভালো কাজ করার সুযোগ পাইনি আমি। এই একটা কাজ অন্তত আমি করতে চাই, আমাকে একটু সাহায্য করবেন আপনি? এই তোমার চাওয়া? হ্যাঁ, পৃথিবীর সমস্ত কাজ, তোমার যে কোনো সিদ্ধান্তে আমার পাশে পাবে। ডোন্ট ওয়ারি। আমার বান্ধবীর মেসে থাকে আমার বান্ধবীরা মেসে থাকে। মেসটা অনেক সেফ, আর ওটা আমার এক মামার। ওখানে চারদিকে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। আপাতত তরিকে ওখানেই রাখি। ওকে উন্মুক্ততে ভর্তি করিয়ে দিব। তরির অনেক গুণ আছে, আমি ওর হাতের কাজ দেখেছি, এই জন্য ফোন কিনে দিয়েছি টিউটোরিয়াল দেখে সাহায্য নিতে। ও রান্না, সেলাই, কাজ, হাতের কাজ সব পারে। টিউটোরিয়ালের সাহায্য নিয়ে তরি হলুদের গহনা বানাতে পারবে, এটাও এমনিতেও ভালো পারে। পাশাপাশি একটা ট্রেনিং সেন্টারে ভর্তি করিয়ে দিব, সেখান থেকে ট্রেনিং নিবে। আমার ফ্রেন্ড মিন্ময়ের বাবার গায়ে হলুদের গহনার বিজনেস আছে। মিন্ময়কে বলবো তারা তরির গহনায়
ওদের দোকানে পাইকারি রেটে নিতে। আমার বিশ্বাস তোরই লেখাপড়ার পাশাপাশি নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারবে। পৃথিবীতে মানুষ চাইলে সব পারে, শুধু চেষ্টার দরকার। দাদু বললেন, সে তো ভালোই খরচ। কে দিবে এত টাকা? কেন, আপনার বড় পোতা দিবে। আমি ধার হিসাবে নিয়ে রাখছি, ফিউচারে শোধ করে দেব। উনি হাসলেন আর বললেন, আচ্ছা তোমার বান্ধবীদের সাথে কথা বলো, 1 মিনিট অপেক্ষা করুন। আমি ফোন নিয়ে মিন্ময়ের নাম্বার ডায়াল করলাম। ফোনের ওপাশ থেকে মিন্ময় বলল, বিবাহিত মহিলা, বল। তন্ময়ের কি খবর? শালা সুস্থ হয়েছে, যে প্যারাটা দিল। কাল মেসে আসবে। ও শোন, বল। তোর বোন না মেসে থাকে? মেসে একটা মেয়েকে রাখবো। তুই একটু তোর বোনকে সাথে নিয়ে আয়, মেয়েটাকে নিয়ে যা। মেস মালিকের সাথে আমি কথা বলে নেব। সিঙ্গেল নাকি মেয়েটা? না, বিবাহিত, বাচ্চা আছে। হৃদয়টা ভেঙে দিলি। তুই দ্রুত আয়। এ আইসেন আমারে হুকুম করতে? একজনের জন্য সারাদিন হসপিটালে দৌড়েছি, ক্লান্ত আমি। আমি কোনো মেয়েটে আনতে যেতে পারবো না এখন। ফোন রাখ। তাও আবার বিবাহিত মেয়ে। দেখা গেল ওর বাচ্চা আমারে বাপ ডেকে বসলো। এমনিতে কোনো মেয়ে পাত্তা দেয় না, তাতে যদি আবার কেউ বাপ ডাকে, আমার আর বিয়ে হবে না। এই মেয়ে যে সে মেয়ে নয়, সব সময় ফান করিস না। এটা সোয়ার প্রেমিকের বউ, মানে ওশানের ওয়াইফ, আমার যা। আজ ওদের মুখে মুখে তালাক হয়েছে, কিছুদিন পরে ডিভোর্স হবে আইনিভাবে। ওর পৃথিবীতে কেউ নেই। মিন্ময়, প্লিজ আয় না। তোর ওই লুচ্চা দেবর দুইটা মেয়ে পেলো কিভাবে? অথচ তন্ময়, আমি পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র ছেলে হয়েও একটা মেয়ে পাই না। পাবি কিভাবে? জীবনে ভালো কাজ করেছিস, এই একটা ভালো কাজ কর, মেয়ে পেয়ে যাবি। আমিন। আসতেছি আমি। জ্বরের তাপে পুড়ে যাচ্ছি, তবুও কষ্ট করে বাইরে গেলাম। তরি বারান্দায় দাঁড়িয়ে আছে। রোহান তরিকে জড়িয়ে ধরে রেখেছে, সে তার মায়ের সাথে যাবে। শাশুড়ি রোহানের হাত ধরে টানছে, কিন্তু রোহান কিছুতেই ওর মায়ের কোমর ছাড়ছে না। তরি অশ্রুসিক্ত চোখে অবাক হয়ে তাকিয়ে আছে শাশুড়ির দিকে। নিশ্চয়ই এই হৃদয়হীন মহিলার ব্যবহারে অবাক হচ্ছে। কিভাবে একটা সন্তানের থেকে তার মাকে আলাদা করা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিভাবে এতদিন এই সংসারের জন্য করে আসা পরিশ্রমকে ভুলে স্বার্থপরের মতো ব্যবহারটা দেখছে। তরিকে এই দুনিয়া আরও নতুনভাবে মানুষ চিনতে শেখালো। এই জঘন্য মানুষের বিপক্ষে এই পৃথিবীতেই ভালো মানুষ আছে, খুব বেশি ভালো মানুষ আছে। হয়তো একদিন না একদিন সেই ভালো মানুষগুলির সাথেও তরির দেখা হবে, কিন্তু দ্বিতীয়বার কি আর কাউকে বিশ্বাস করতে পারবে? কখনো কি ভুলতে পারবে এই ভয়ানক দিনগুলোর কথা? কিন্তু আমি জানি, একদিন না একদিন সব পরিবর্তন হয়ে যাবে। এই অশ্রুসিক্ত চোখে একদিন কাজল থাকবে, এই মলিন মুখে একদিন বিশ্বজয়ের হাসি থাকবে। অনেকগুলো মানুষ আফসোস করবে তরিকে হারানোর জন্য। আমি এগিয়ে গিয়ে শাশুড়িকে বললাম, রোহানের হাত ছাড়বেন নাকি আপনার ছেলেকে ডাকবো? রোহানকে নিয়ে ও কোথায় যাবে? রোহান আমাদের রক্ত, আমাদের সাথেই থাকবে। প্লিজ আম্মা, এবার অন্তত থামুন আর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। কি ভাবছেন আমি আপনাকে দেখব? ওই আশায় থাকবেন না। মনে মনে বললাম, আপনার প্রতি আমার দায়িত্ব আছে, আপনাকে আমি দেখব, তবে আপনার ভুলটাও স্বীকার করাবো। তরির কাঁধে হাত রেখে বললাম, আজ থেকে তোমার ছুটি, মুক্ত তুমি। তোমার কষ্টের দিন শেষ তরি, সামনে তোমার সুখের দিন আসছে। ঘণ্টাখানিক পরে আমার দেওয়া ঠিকানায় মিন্ময় ওর বোনকে নিয়ে হাজির হলো, সাথে একটা ইজি বাইক। আমি তরিকে এগিয়ে দিতে গেলাম, সাথে রোহানও আছে। এটা তরির শেষ বিদায় এ বাড়ি থেকে। অনেক কষ্ট হচ্ছে, তবুও চেপে রেখেছে। রাস্তায় ওশানের সাথে দেখা। ওশান বলল, কাল আমার ছেলেকে পাঠিয়ে দিবি, না হলে তোর কী অবস্থা হবে ভাবতেও পারছিস না। ভাইয়ার খুব দরদ না তোর প্রতি? তাহলে তোকে বিয়ে করলেই পারতো। তরি হঠাৎ থমকে দাঁড়ালো। ওশানের গালে চোখ বন্ধ করে একটা থাপ্পড় মেরে বলল, এটা আমার অনেক আগেই করা উচিত ছিল। সারা ভাবির সাথে অনেক আগেই দেখা হলেই ভালো হতো। তোর মতো বেয়াদবের সাথে এতগুলো দিন কাটাতে লাগতো না। তোর এই মুখ যেন আমার কোনো দিন দেখা না লাগে। আর ছেলেকে পাবে সেটা কোর্ট সিদ্ধান্ত নেবে। আমি ভীষণ অবাক হলাম তরির এই ব্যবহারে, তবে ভীষণ আনন্দ লাগলো। আর কিছু পথ এগোতেই দেখি অটোতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মিন্ময়। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। মিন্ময়ের বোন পিহুর সাথে আগে থেকেই চেনা জানা আছে আমার। সে আমাদের 1 বছরের জুনিয়র। মিন্ময় ওর বোনকে সবটা খুলে বলেছে। ওই একই ওই একই মেসে আমাদের অন্যান্য বান্ধবীরাও থাকে, তাদেরও বলে দিয়েছি যেন তরির খেয়াল রাখে। পিহু তরিকে দেখে হাসি মুখে বলল, আপু আসেন, আপনার কোনো সমস্যা নেই, আমি আছি। আমাকে চোখে ইশারা দিয়ে বোঝালো, চিন্তার কারণ নেই, আমি আছি। মিন্ময়কে বললাম, সাবধানে নিয়ে যাস। মিন্ময়কে দেখলাম তরির দিকে অবাক নেত্রে তাকিয়ে আছে। রোহানকে কোলে নিয়ে বলল, চলো বাবা। অটোটা ছেড়ে গেল। তরি তাকিয়ে আছে আমার দিকে। রোহান কিছুই বুঝলো না কি হয়ে গেল।
ওর জীবনে। ওর মা বাবা আর কোনো দিন এক হতে পারবে না। বাড়িটা কেমন নিশ্চুপ হয়ে গিয়েছে। রোহান সারা বাড়িটা শূন্য লাগছে। রাতে আমার জ্বরের মাত্রা বহুগুণ বেড়ে গেল। জ্বর ঠিক হতে আরও 3 দিন লেগে গেল। সম্পূর্ণ সুস্থ হতে 7 দিন লাগলো। 7 দিন পরে সকাল 8টায় ক্রমাগত কানের কাছে অ্যালার্ম বেজেই চলেছে। আমি ঘড়ি অফ করে আবার ঘুমানোর চেষ্টা করলাম। চোখে মুখে পানির সেটা পড়তেই চোখ খুললাম। তাকিয়ে দেখি টাওয়াল পরা খালি গায়ে দাঁড়িয়ে আছেন রোশান স্যার। ওনাকে হঠাৎ এরূপে দেখে লাফ মেরে উঠলাম ঘুম থেকে। আমি কি দেখছি এসব? উনি তো কখনো এমন হট টাইপভাবে আমার সামনে আসেন না। হঠাৎ এরূপে আগমন, কাহিনী কি? আমি ওনার পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করছি। কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ওনাকে। উনি আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে একটা শুকনো কাশি দিয়ে বললেন, আজ ফ্রাইডে, তোমার না কোচিং আছে? হ্যাঁ আছে, আজ এক্সাম, ফাইনাল প্রিপারেশনের। এক্সাম দিবে না? না, ইচ্ছে নেই, আমি কিছু পড়িনি, কিছুই পারবো না। গতবার ফেল ছিল কয় সাবজেক্টে? ইজ্জত রেখে কথা বলুন। ফেল বলছেন কেন বলুন? ইমপ্রুভমেন্ট ছিল, শুনতে মানসম্মত শোনা যাবে। মান উন্নয়ন পরীক্ষা মানুষ রেজাল্টের উন্নয়নের জন্য দেয়, আর তুমি কি করো? আমি ফেলটাকে টেনে টুনে পাশে নেওয়ার চেষ্টা করি। এই 2 মাস তুমি আমার কাছে পড়বে রাতে। কি পড়বো? বই। রাতে কেউ বই পড়ায়? তাহলে বউ পড়ায়? হ্যাঁ, বউকে পড়ায়। বউ পড়াবো, হ্যাপি? বউকে কেউ রাতে বই পড়ায়? আশ্চর্য! হোয়াট ডু ইউ মিন? আই মিন টু ইউ সে আপনার কিছু রোমান্টিক মুভি দেখা উচিত, যে মুভির কাপল বিবাহিত, তাহলেই অনেক কিছু বুঝবেন। হোয়াট? কথাটা বলে উনি কি অদ্ভুতভাবে তাকালেন আমার দিকে। ইস, একটু বেশি বলে ফেললাম। কি লজ্জাজনক কথা আমি বললাম। কি ভাবছেন আমাকে? আমার কথার মানে নিশ্চয়ই বুঝে ফেলেছেন। সিচুয়েশন চেঞ্জ করতে বললাম। আপনি এভাবে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন কেন? কি বললে? যা সত্য তাই। কি বিশ্রীভাবে খালি গায়ে আছেন? আমাকে কখনো দেখেছেন ওভাবে থাকতে? খালি গায়ে থাকতে চাও? তাহলে থাকো, আমার কোনো আপত্তি নেই। ওহ শিট, আবার কি বলতে কি বলে ফেললাম। আস্তে করে উঠে ওয়াশরুমের দিকে গেলাম। উনি আমাকে ডেকে বললেন, আজ জুম্মার দিন, পাঞ্জাবি ধোয়া নেই, কি পরবো ভাবছি। এখন ধুয়ে দিলে কি শুকাবে? আমার একটা জিনিস খেয়াল হলো, গতকাল দেখেছি আমার কেনা সেই পাঞ্জাবিটা নিয়ে উনি ঘাটাঘাটি করছেন। বাই এনি চান্স ওনার কি পাঞ্জাবিটা পছন্দ হয়েছে? আর আমি তো ওনার জন্যই কিনেছিলাম। ব্রাশ করতে করতে পাঞ্জাবিটা বের করে ওনার হাতে দিয়ে বললাম, এটা পরুন আজ। তোমার প্রেমিকের জন্য কেনা পাঞ্জাবি আমি কেন পরবো? ধরুন প্রেমিককেই দিচ্ছি, পরে নিন। না, আমি অন্যের জিনিস পরবো না। নিজেই জানে আমার প্রেমিক নেই, তাও খোঁচাচ্ছে। আমার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছেন মনে হয়। আমিও বলবো না। শুনুন, প্রেমিককে পরে আবার কিনে দিব, এটা আপনি নিয়ে নিন। সেদিন না বললে তোমার প্রেমিক নেই, তাহলে কাকে কিনে দেবে? কবে বললাম? জ্বরের ঘরে। আমি এসব বলেছিলাম কেন? তা তুমি জানো। জানেনি যখন, তাহলে জিজ্ঞেস করছেন কেন? ওটা আপনার জন্যই কেনা, বলেই যেন লজ্জা পেলাম। ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে নিলাম। সেদিন রাতের মিষ্টি একটি মুহূর্ত মনে পড়ে গেল। আমি জ্বরে অবচেতন হয়ে ওনাকে জড়িয়ে ধরে বলেছিলাম, আপনাকে আমি ভীষণ ভালোবাসি রোশন স্যার। আপনি কেন বুঝতে পারেন না? উনিও আমাকে শক্তভাবে জড়িয়ে ধরে বলেছিলেন, তুমি আমাকে ভালোবাসো? আমি তো কালো, অনেক সুন্দর ছেলে থাকতে আমাকে ভালোবাসো কেন? জানি না তো, আপনি ছাড়া কিছুই ভালো লাগে না। আপনার কি হয়েছিল মনে নেই? ঘটনাটা যতবার মনে পড়েছে লজ্জা পেয়েছি আমি। আরও বেশি হারিয়ে গিয়েছি ওনার ভালোবাসায়। ওনাকে জড়িয়ে ধরার অনুভূতি ছিল দারুণ। শ্যামসুন্দর পুরুষের মাঝে কি বিশেষ কিছু আছে? বিশেষ কোনো মায়া, দৈব কোনো শক্তি সহজেই একটা মেয়েকে আকৃষ্ট করতে পারে, মনে দখল করে নিতে পারে। কি আছে এই শ্যামবর্ণের মানুষের মাঝে, যার দিকে তাকিয়ে আমার মন হারিয়ে যায়, আমি হারিয়ে যাই গহীনে। কই, এই মানুষটা তো আমাকে আকৃষ্ট করতে কিছুই করেনি। তবুও যেন কেন মন ডেকে বলে, মানুষটা আড়ালে আমার যত্ন করে, আমার কথা ভাবে। আগে আমার কাছে সুন্দর অসুন্দরের ব্যাখ্যা বলতে ছিল গায়ের রং সাদা আর কালো। সাদা মানে সুন্দর বুঝতাম, আর কালো মানে কালো বুঝতাম বা অসুন্দর বুঝতাম। কিন্তু আজ আমি বুঝি, ভালোবাসার মানুষের চোখে তার প্রিয় মানুষটার গায়ের রং, হাইট, ব্রন, চোখের নিচের দাগ, বয়স কিছুই ম্যাটার করে না। এই মানুষটার নিজেও জানে না যে আমার চোখে কত সুন্দর। কি হয়ে গেল এটা আমার সাথে? সিনেমার নায়ক দেখে হুটহাট ক্রাশ খেয়েছি। সেই ক্রাশ যে সিনেমা থেকে বাইরে বেরিয়ে এসে বাস্তব জীবনে প্রভাব ফেলবে বুঝতে পারিনি আমি। ক্রাশ নামক জিনিসটা বাস্তব জীবনে প্রথমবার ঘটেছিল কলেজ থেকেই। নবীন বরণে প্রথম যেদিন ওনাকে দেখেছিলাম, কি তোলপাড় শুরু হয়েছিল বুকে, কিন্তু ক্রাশ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তারপরে এই মানুষের প্রতি আমার তীব্র বিরক্তি আসে যখন আমার বাসায় নালিশ দিয়ে আমাকে বকা শোনায়। ক্রাশ আর বিরক্তির মাঝে আমার বিয়ে হয়ে গেল। রোজ সকালে আর মুখ দেখে
রোজ সকালে তার মুখ দেখে ঘুম থেকে উঠতে উঠতে ভালোবাসা কেমন স্থায়ী হয়ে গেল। এই মানুষটা জানে না সে আমার চোখে কত বেশি সুন্দর। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি উনি বাইরে বাইকে হর্ন দিচ্ছেন। নামাজ শেষ করে আমাকে সাথে নিয়েই বাসায় ফিরবেন। ওনার পরনে আমার কিনে দেওয়া সেই পাঞ্জাবিটা বোধ হয় ওনার জন্যই বানানো ছিল। কি দারুণ মানিয়েছে ওনাকে। কোচিংয়ের রাস্তার খানিকটা এপাশ থেকে বললাম, আমাকে নামিয়ে দিন। তোমার কোচিং তো আরেকটু দূরে, হোক আমি হেঁটে যাব। কেউ যদি দেখে ফেলে আপনি আমার তাহলে খেপাবে আমাকে। সারা জীবন কি লুকিয়ে রাখবে? তা অবশ্য না, তবে এখনই জানাতে চাই না। বাইক থেকে নামার পরে উনি বললেন, আমি এখানেই ওয়েট করব, চলে এসো। ওকে। কোচিংয়ে এসে বসে আছে তন্ময়। ফর্সা মুখশ্রী কেমন ফ্যাকাশে রূপ ধারণ করেছে। তন্ময় ফোনে গান শুনছে। আর নয় ভালোবাসা জানি তোর সাথে, মায়া যত রাখি লাভ কি বল তাতে। একা করে আমায় চলে গেলি দূরে, এত বেশি করে ভালোবাসবে না কেউ তোরে, সেই যে গেলি চলে আর এলি না ফিরে। নিস্তব্ধ পরিবেশ চারদিকে, কোথাও কেউ নেই। গায়ে অ্যাশ কালারের শার্টের হাতা গোটানো, সামনের একটা বোতাম খোলা, পরনে কালো জিন্স, পশ্চিম দিকে মুখ করে আনমনে বসে গান শুনছে তন্ময়। সিল্কি চুলগুলো মৃদু বাতাসে হালকা উঠছে। ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, টানা নাকের ডগায় কালো একটা তিল। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে তন্ময়কে, দেখেই মনে হয় কোনো হিন্দি সিরিয়ালের নায়ক। এত সৌন্দর্য থাকতেও কারো ভালোবাসায় সে অবহেলিত, ভীষণ অবহেলিত। শত মেয়ের ভালোবাসা পাওয়ার পরেও সে নির্দিষ্ট করে যাকে চেয়েছে তাকেই পেল না। নিয়তি কি অদ্ভুত না, যে যা চায় সে তা পায় না। মুখে কোনো হাসি নেই তন্ময়ের, এদিক সেদিকেও খেয়াল করছে না। হাতে একটা কলম দিয়ে বেঞ্চে দাগ কাটছে অন্যমনস্ক হয়ে। নিজের অজান্তেই বেঞ্চে সোয়ার নাম লিখে ফেলেছে। আমি হুড়মুড় করে সেই তন্ময়ের পাশে বসে পড়লাম। বেঞ্চে বসতেই একটা ঝাঁকুনি হলো। তন্ময় ঘুরে তাকালো আমার দিকে। আমাকে দেখেই অনিচ্ছাকৃতভাবে মৃদু হেসে বলল, বিয়ে করে নিলি? বললিও না। কাঁধ থেকে সাইড ব্যাগটা রেখে ওড়না মুড়ো দিয়ে কপালে ঘাম মুছতে মুছতে বললাম, তুই কোনো কথা বলবি না তন্ময়, তোর সাথে কথা নেই। তুই কোন সাহসে এমন একটা সিদ্ধান্ত নিলি বল? তোর কিছু হলে কি হতো বলো তো? আন্টিকে কে দেখতো? আমি তো জাস্ট ভাবতে পারছি না তুই এমন বোকামো করবি। কেন, তোরা দেখতিস না আম্মুকে? তন্ময়ের দিকে তাকিয়ে সিরিয়াস মোডে বললাম, আমাদের দেখায় আন্টির কি যায় আসে? আন্টির বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুই ছাড়া আন্টি বাঁচত না। কেন করলি এমন? তোকে আজ কৈফিয়ত দিতেই হবে। আচ্ছা বাদ দে সারা, ওসব বাদ। যাক, আমার ভুল হয়েছে, আর এমন হবে না। এবার চোখ বন্ধ কর। কেন বন্ধ কর তুই? করছি। আগে বল এখন কেমন আছিস তুই? দেখ তন্ময়, আমার ভীষণ কষ্ট হচ্ছিল তোর জন্য। তোরা থাকতে খারাপ থাকি কিভাবে সেটা বল। আমি জানি তোরা আমাকে কত বেশি ভালোবাসিস। এই ভুলের জন্য তোকে জরিমানা দিতে হবে। আচ্ছা দেব, নে চোখ অফ করলাম, হাতটা বাড়া। হাত দুটো বাড়িয়ে মেলে ধরলাম। হাতের উপরে ভারী কিছু একটা মনে হলো। চোখ খুলে দেখি গিফট পেপার দিয়ে সুন্দরভাবে মোড়ানো কিছু একটা। বেশ ভারী লাগছে। গিফট পেতে বরাবরই আমার ভালো লাগে, আর সেটা খুলে দেখতেই ইচ্ছে করে সাথে সাথে। তন্ময় বলল, চাকরি হলে তোকে গহনা বানিয়ে দিব। এখন সামান্য কিছু দিলাম, তোর বিয়ের গিফট। সাথে সাথে চোখ খুলে বললাম, গিফট কেন? আমি তো তোদের দাওয়াতি দেইনি। তাহলে কিসের গিফট? আসলে না, আমার বিয়েটা হুট করেই হয়ে গেছে, সুযোগই পাইনি। ইটস ওকে, খাওয়াটা তোর জামাইয়ের কাছে পাওনা রইল। আমি গিফট পেপারটা খুলতে গেলেই তন্ময় আমাকে বাধা দিয়ে বলল, না এখন না, বাসায় গিয়ে খুলবি। এরই মাঝে দীপ আর মিন্ময় কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্পিড খেতে খেতে এসে হাজির হলো। বেঞ্চের উপর ব্যাগ খুব জোরে ফেলে বলল, দেখি তন্ময় তোকে কি গিফট দিছে। তোদের দেখাবো না। মিন্ময় তন্ময়ের দিকে তাকিয়ে বলল, শালা আগে দিলি কেন? বললাম না আমরা দোকান থেকে এসে নেই। তোদের বিশাল প্ল্যান, তোদের প্ল্যানে সারা টাস্কি খাবে। আমার নির্ভেজাল গিফট আমি আলাদাভাবেই দিলাম। দীপ বলল, শুন তন্ময়, তোর আশায় অনার্সে পড়েছি। তোরটা দেখে দেখে লিখি আর পাশ করি। তুই যদি মরতেই চাস তাহলে আমার গ্র্যাজুয়েশনটা শেষ করা হোক আগে, এর আগে মরার প্ল্যান বাদ দে। মিন্ময় বলল, তন্ময় এবার কিন্তু ওরে আর দেখাবি না। সারা বছর কিছু পড়বে না তোরটা দেখে লেখার আশায়। দীপ বলল, তুমি খুব পর্নেওয়ালা, সারা রাত ফেসবুকে হৃদয় ভাঙা রমণী খুঁজে বেড়াও। খুঁজি। আমি চাই কারো ভাঙা হৃদয় জোড়া লাগাতে, তার সমস্ত অপূর্ণতাকে আমি পূর্ণতায় পরিণত করব, একটা বেরঙ্গিন হৃদয়কে রঙিন করব। যদি এমন মেয়ে না পাস, পেয়ে গেছি মনে হচ্ছে, শুধু একটু পাত্তা দিলেই হয়। কই পাইলি রে? বলবো না, আগে সারার সাথে ঝামেলা আছে, মিটাই নেই। আমি চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, আমার সাথে আবার কিসের ঝামেলা গাইস? তোর জামাইয়ের পিক দেখা, কার সাথে বিয়ে হলো, কে
এই আপদটাকে বিয়ে করলো, তার নিষ্পাপ মুখটা দেখতে চাই। ওনার পিক নেই কাছে। পিক নেই মানেই ফাইজলামি, আগে পিক দেখা। আরে উনি যে আনরোমান্টিক, পিক টিক তোলেন না। মিন্ময় অবাক হয়ে বলল, আনরোমান্টিক? হ্যাঁ প্রচুর। দীপ বলল, এখন তো এসব বলবেই। ছেলেরা বউ পাইলে কত আনরোমান্টিক থাকে আমরা তা বুঝি। যদি কোনো দিন বলিস দোস্ত তোরা মামা হতে চলছিস, সেদিন খবর আছে। ট্রাস্ট মি গাইস, সে ব্যক্তি এমন আনরোমান্টিক, জীবনে তোরা মামা ডাক শুনতে পারবি না। মিন্ময় বলল, এত ভারী টেনশনের বিষয়, সালার ফিউচার নষ্ট। বলেই হো হো করে হাসলো দীপ আর মিন্ময়। হাসি থামিয়ে মিন্ময় বলল, ওয়েট, তোর জামাইকে রোমান্টিক হওয়া মেডিসিন দিচ্ছি। কি? ওয়েট নিয়ে আসছি। মিন্ময় আর দীপ দুজনেই সামনের দোকানে গেল। দোকানে গিয়েই র্যাপিং করা বড় বড় কয়েকটা বাক্স নিয়ে এলো। বক্সগুলো বেশ বড়। আমার সন্দিহান মন ভাবছে কি আছে এই বক্সে। দুজনে এসে বক্স দুইটা আমার সামনে রেখে বলল, নে তোর বিয়ের গিফট। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, এত বড় বড় বক্সে কি রাখা আছে ভাই? মিন্ময় বলল, শোন, এইগুলা দেখবি না এখন, তুই কিন্তু খুলবিও না। আর এই নে এই প্যাকেটটা, সোজা গিয়ে তোর জামাইকে দিয়ে বলবি তোমার জন্য, তাও রাতে দিবি। এই ছোটো প্যাকেটে কিরে? জামাইরে রোমান্টিক বানানোর মেডিসিন, একবার খেলেই রোমান্টিক হয়ে যাবে। তুই শুধু গিয়ে বলবি প্রাণের স্বামী এটা খেয়ে নিন। শোন, কাহিনী নেই তো কোনো কাহিনী নেই, বাট প্রমিস কর খুলবি না। আচ্ছা খুলবো না। বল আমার জামাইয়ের কসম খুলবো না। কি হয়েছে? কি হচ্ছে ইয়ার? বললাম তো। এদিকে আমি অনেক অস্থির হয়ে আছি, মনে হচ্ছে ভেতর কি আছে দেখতে না পেলে পরাণ ফেটে যাবে। এরই মাঝে সোয়া এসে উপস্থিত হলো। সোয়ার দিকে আমরা তিনজনেই তাকালাম। মেয়েটা ঠিক আছে তো? সোয়া তন্ময়কে দেখেই বলল, তোকে কতবার ফোন দিয়েছি, রিসিভ করিসনি কেন? টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এইভাবে টেনশন দেওয়ার মানে কি তন্ময়? একবার রিসিভ করে বলবি তো ভালো আছিস, তুই ঠিক আছিস? তন্ময় সোয়াকে দেখে চুপ হয়ে গেল, হাসি মুখটা মলিন হয়ে গেল। অন্যদিকে ঘুরে তাকালো। আমি স্পষ্ট বুঝতে পারলাম তন্ময় সোয়ার সাথে আকাশসম অভিমান করেছে। সোয়াও বুঝতে পারলো তন্ময় তাকে ইগনোর করছে। সোয়া এটাও জানে তন্ময় যতই রাগ করুক, সোয়া জোরাজোরি করলে তন্ময় রাগ করে থাকতে পারবে না, ইগনোরও বেশি সময় করতে পারবে না। তন্ময়ের ফোনে সেই গানটা ক্রমাগত বেজেই চলেছে। সোয়া তন্ময়কে দিয়ে কথা বলানোর জন্য বলল, সেকা খাওয়া গান শুনতেছিস? এই নাটকের কিছু স্ক্রিপ্ট তোকে বলি, যদিও নাটকে হলেও এটা সত্য। এই যে তুই এতদিন আমার পিছু পিছু ঘুরছিস, আমি তোর মুখে স্যান্ডেল দিচ্ছি, এরপর আমার পিছে ঘুরলে আমার জামাই তোরে জুতা দিবে। সেকা খাওয়া গান বাদ দে। তন্ময়ের মাঝে তবুও কোনো পরিবর্তন নেই। সোয়ার কথা যেন শুনেইনি। আমরা তিনজন ওদের দুজনকে দেখছি, আমাদের তিনজনেরই আজ ভালো লাগছে। এমন দিন দীর্ঘদিন ধরে দেখতে চেয়েছি আমরা। সোয়া তন্ময়কে আবার বলল, কি ব্যাপার? কি? আর কতক্ষণ কথা না বলে থাকবি? আমি জানি কষ্ট হচ্ছে, অকারণে কষ্ট পাওয়ার দরকার কি? তন্ময় উঠে পেছনে ব্যাগ ঝুলিয়ে হাঁটা দিল। সোয়ার মুখটা কালো হয়ে গেল, চোখে পানি চলে এলো। জীবনে সব থেকে বেশি প্রায়োরিটি পাওয়া মানুষটার অবহেলা সত্যিই কষ্টদায়ক, ভীষণ কষ্টদায়ক। সোয়া বোধ হয় সেই কষ্টটা পাচ্ছে। এমনিতেই একাকিত্ব আর যন্ত্রণার সারখার হয়ে যাচ্ছে সেই মুহূর্তে তন্ময়ের অবহেলা। আমি সোয়ার কাঁধে হাত রেখে বললাম, কষ্ট হচ্ছে তোর? এর থেকে হাজার গুণ কষ্ট তন্ময় পাচ্ছে, কিন্তু চেপে যাচ্ছে। তন্ময় তোর সাথে রাগ করে থাকতেই পারবে না। মিন্ময় আর দীপ বলল, সোয়া ওর কলার ধরে টেনে নিয়ে আয় তো, আমরা তো ওর আশায় এক্সাম দিতে এসেছি, চলে যাচ্ছে কই? ওর তো মুড অফ হলে পৌর পার্কে যায়। আমি সবার উদ্দেশ্যে বললাম, আজ এক্সাম বাদ, চল আজ পৌর পার্কে আড্ডা হবে। এত পরে কি হবে, একদিন তো মরেই যাব। তন্ময়ের পিছু পিছু সবাই পৌর পার্কের দিকে গেলাম। এখান থেকে 5 মিনিটের রাস্তা মাত্র। গিফট বক্সগুলো সবাই মিলে ভাগ করে ক্যারি করলাম। তন্ময় পার্কের এক কোনায় দাঁড়িয়ে আছে। আমি সোয়াকে বললাম, যা তন্ময়ের সাথে কথা বল। সোয়া তন্ময়ের পাশে গিয়ে দাঁড়ালো। তন্ময়ের হাত ধরে বলল, প্লিজ তন্ময়, এভাবে ইগনোর করিস না, আমার কষ্ট হচ্ছে খুব। তন্ময় সোয়ার হাত ঝাড়া মেরে বলল, না সোয়া প্লিজ না, আমাকে তুই আর ছুঁয়ে দেখিস না। তুই একবার আমাকে ছুঁয়েছিলি, 4টা বছর জ্বলে পুড়ে সারখার হয়ে গেলাম। আর একবার ছুঁয়ে দেখলে আমি পুরোটাই শেষ হয়ে যাব। আমাকে কখনো আর স্পর্শ করিস না। আমাকে এত ভালোবাসলি কেন তন্ময়? যে তোকে ভালোবাসে তোর উচিত তাকে ভালোবাসা, যাকে তুই ভালোবাসিস তাকে নয়। তাহলে কেন আমাকে ভালোবাসলি তুই? বাহ, উপদেশটা দারুণ ছোঁয়া, কিন্তু তুইও আমার মতোই ভুল করলি। তোকে যে ভালোবাসে তাকে ভালোবাসলি না। আমি তোর যোগ্যই নই তন্ময়। প্লিজ ছোঁয়া, কে কার যোগ্য আমি এটা শুনতে চাচ্ছি না। আমার কিছুই ভালো লাগছে না, প্লিজ লিভ মি। কখনো আমার কাছে আসিস না। তুই জানিস তন্ময় ওশান কি করেছে? জানি, তাও আমার সাথে এভাবে কথা বলবি?
কোনোভাবেই বলতে চাচ্ছি না। আমি ঠকে গেছি তন্ময়, কিন্তু তোকে ঠকাইনি। তোর সাথে ভালোবাসার অভিনয় করে তোর মন ভাঙিনি। ফ্রেন্ড হিসাবে তোকে মন প্রাণ দিয়েই ভালোবেসেছি। শুধু প্রেমিক বলে মন মেনে নিতে পারিনি। সরি তন্ময়, তোকে সারা জীবন কষ্ট দিয়ে এসেছি। সোয়া কাঁদছে, ভীষণ কাঁদছে। তন্ময় কিছু না বলে আমার কাছে এগিয়ে এসে বলল, ওরে কাঁদতে নিষেধ কর প্লিজ, আমার ভালো লাগছে না। আমি আর মিন্ময় তরিকে নিয়েই কথা বলছিলাম এত সময়। মিন্ময় তন্ময়কে বলল, সোয়া লাইফের সব থেকে বাজে সিচুয়েশনে আছে, তোকে দরকার ওর পাশে। এই টাইমে ওকে ছেড়ে যাস না। ও আমাকে ভালোবাসে না এবং পাশেও চায় না। এরই মাঝে আমার ফোনে বেজে উঠল। ফোনের স্ক্রিনে রোশন স্যারের নাম্বার ভাসছে। মুহূর্তের মাঝেই মনটা ভালো হয়ে গেল আমার। হাজারটা দুশ্চিন্তার মাঝে আমার জন্য উনি এক প্রশান্তি। অনেক সময় হয়ে গিয়েছে আমরা আড্ডা দিচ্ছি। উনি নামাজে যাওয়ার আগে আমাকে একটা দোকানে বসিয়ে রেখে যাবেন বলেছিলেন। নামাজের আগেই আমাদের এক্সাম শেষ হবার কথা। তন্ময়, মিন্ময়, দীপ ওরাও নামাজে যাবে। সবাইকে বিদায় জানিয়ে একটা অটোতে উঠলাম গিফটগুলো নিয়ে। কি আছে গিফট বক্সে জানি না। ওরা কি মেডিসিন দিল ওনাকে রোমান্টিক বানাতে, সেটাই ভাবছি। আসলেই কি কোনো ওষুধ আছে যা খেলে কেউ দারুণ রোমান্টিক হয়ে যায়? ইস কি লজ্জা, উনি রোমান্টিক হয়ে যাবেন, কি হবে তখন ভেবেই লজ্জা লাগছে। এরই মাঝে অটো এসে থামলো নির্দিষ্ট গন্তব্যে। অটো থেকে মুখ বাড়িয়ে বাইরে তাকিয়ে মুগ্ধ হলাম। বাইক হেলান দিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছেন আমার অপেক্ষায়। আমাকে দেখে সোজা হয়ে দাঁড়ালেন আর এগিয়ে এলেন আমার কাছে। কাছে এসে বললেন, এক্সাম কেমন হলো? খুব ভালো। দেখি প্রশ্ন? বাসায় গিয়ে দেখাবো। এগুলো কিসের বক্স নামাচ্ছ? ফ্রেন্ডরা গিফট দিয়েছে। জন্মদিন ছিল তোমার? না, আপনার সর্বনাশের দিন ছিল। মানে বিয়ের গিফট। আপনি না বলেন বিয়ে করে সর্বনাশ হয়েছে। উনি ভুরু কুঁচকে তাকালেন আর বললেন, আধা ঘন্টা কোথাও যাবে না, এখানে থেকে বৌদির চায়ের দোকানে বসে থাকবে। ওই মহিলার দোকানে বসবো, কিছু খাবো না। এত কিপটা কেন আপনি? শ্যামসুন্দর পুরুষ কৃপণ হবে কেন? খেতে নিষেধ করেছি? খেতেও তো বলেননি। যা ইচ্ছে খেয়েও। দোকানে বসে চিপস খেয়েই যাচ্ছি। 12 প্যাকেট চিপস খেয়ে শেষ করে ফেললাম। বৌদিকে বললাম উনি আসুক, টাকা দিচ্ছি। টাকা দিয়ে গেছে। কত? চা খেয়েছিল 200 টাকার নোট দিয়ে গিয়েছিল, বলেছিল আপনার যা যা লাগে দিতে, এসে বাকি টাকা দিবে। আর কিছু খাবো না, বাকি টাকা ফেরত দিন। এই নিন টাকা। 1 টাকা কম দিছেন। একটা শ্যাম্পু দিচ্ছি, 1 টাকা তো চলে না। শ্যাম্পু নিয়ে দোকান থেকে বেরিয়ে এলাম। ওনার নামাজ শেষে আমাকে এসে বললেন, কিছু খেয়েছো? বেশি কিছু খাইনি। আপনার টাকা খরচ করলে পরের দিন আর এভাবে খাওয়ার অফার দিবেন না। এমন উদ্ভট চিন্তা যে তোমার মাথায় কিভাবে আসে? বাড়িতে ফেরার পরে বসে আছি কখন রাত হবে আর ওনাকে রোমান্টিক হওয়ার মেডিসিনটা দেব। রাত 8টা বেজে 10 মিনিট। সমস্ত রুম জুড়ে পায়চারি করে বেড়াচ্ছি। কখন রোশন স্যার আসবেন আর আমি গিফটগুলি ওনাকে দেখাবো। উহ, অস্থিরতায় নাজেহাল অবস্থা আমার। জামাইয়ের কসম দিয়ে এসেছি গিফটের প্যাকেট খোলা নিষিদ্ধ। নিজের কসম দিলে এটা না খুলে যেতাম না। এমনিই তো আমি ধৈর্যহীনা মেয়ে, তার উপর আবার রোমান্টিক হওয়ার মেডিসিন। বারবার বাইরের দিকে উকি দিচ্ছি, সেই ব্যক্তির কোনো খোঁজ খবর নেই। মেসেঞ্জারে কল বেজে উঠলো, তাকিয়ে দেখি ভিডিও কল। তরির ফেসবুক আইডি থেকে কল এসেছে। যাক, মেয়েটা তাহলে ভিডিও কল দেওয়া শিখেছে। কলটা রিসিভ করতেই রোহানের মিষ্টি মুখটা ডিসপ্লেতে ভেসে উঠল। রোহানকে হাত নাড়িয়ে হাই দিলাম। রোহানও আমাকে হাই দিয়ে বলল, নতুন আম্মা আম্মুকে বলো বাড়ি যেতে, আমি পাপ্পার কাছে যাব, দাদা দাদুর কাছে যাব, এখানে থাকবো না। তুমি বাড়িতে আসবে রোহান সোনা? হ্যাঁ আম্মা। আম্মুকে ছাড়া থাকতে পারবে? আম্মুকে ছাড়া থাকবো কেন? তুমি বাড়িতে আসলে তো আম্মুকে ছেড়ে আসতে হবে, কারণ তোমার আম্মু ওখানে একটা কাজে গিয়েছে, এখন আর বাড়িতে আসতে পারবে না। আমি বাড়ি যাব। আচ্ছা, তোমার বড় পাপ্পা কাল গিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ। তরির কাছে রোহান ফোনটা দিয়ে দিল। তরি মলিন মুখে বসে আছে, পরনে গোলাপি রঙের কামিজ আর কালা সালোয়ার ওড়না। শাড়ি ছেড়ে কামিজে তরিকে বাচ্চা একটা মেয়ে লাগছে। ভুরু নাচিয়ে বললাম, হ্যালো বেবি, কেমন আছো? মুখ গোমরা কেন? দাদু, বাবা, আম্মা, ভাইয়া, আপনি সবার জন্য খারাপ লাগছে। আর ওশান? প্লিজ ভাবি, ওর কথা আমি আর ভাবতেও চাই না। মন উঠে গিয়েছে চিরতরে। যদি বলতে হ্যাঁ খারাপ লাগছে, দেখতে কি গালি দিতাম? ওখানে অসুবিধা হচ্ছে না তো? না ভাবি, অন্য কোনো অসুবিধা নেই। আপনার বন্ধুর বোন খুব ভালো। আমার চুলে শ্যাম্পু করে দেয়, চুলের আগা কেটে দেয়। আমাকে মন খারাপ থাকতে দেখলেই রাগ করে। সবই ঠিক আছে, কিন্তু রোহানকে নিয়ে এখানে থাকা সম্ভব হবে না। ও কাউকে পড়তে দেয় না, খুব বিরক্ত করে। তবে ওকে সবাই খুব ভালোবাসে। তুমি ভেবো না তরি বেবি। মেহুনা,
মিন্ময়ের বোন এমনিতেই মেসে থাকতে পারছে না, কিন্তু পিহু একা একা একটা বাসা নিয়েও থাকতে পারছে না। আমি মিন্ময়কে বলেছি এক রুম পাওয়া যায় এমন খালি বাসা পেলে দেখতে। আমার বলতে দেরি নেই, বাসা দেখা কমপ্লিট। ও অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছে 2 মাসের। আমি বলেছি পরের 2 মাস আমি পেমেন্ট করে দিব, তুমি পিহুর সাথে আরামসে রোহানকে নিয়ে থাকতে পারবা। তোমার ওই বন্ধুটিও খুব ভালো, নিষেধ করে দিও রোহানের জন্য যেন এত টাকা খরচ না করে। আমার মন খারাপ বলে পিহু আমাকে আর রোহানকে নিয়ে ঘুরতে বের হয়েছিল, তখন তোমার বন্ধু এসেছিল। আমার তো অভ্যেস নেই এসব জায়গাতে ঘোরার। তুমি যে উঁচু স্যান্ডেলটা কিনে দিয়েছিলে, পিহু জোর করে পড়ালো, ওটা পরে হাঁটতে অসুবিধা হয়, আমি পড়ে যাই। তোমার বন্ধু তাড়াতাড়ি করে পাশের দোকান থেকে বড় পেনে পায়ে দিয়ে দিল, ব্যথার ওষুধ কিনে দিল, সাথে একটা নিচু স্যান্ডেলও কিনে দিয়েছে। ভাবি আমার খুব খারাপ লাগছিল, কেউ আমাকে অকারণে কিছু কিনে দেবে, আমার আবার ছেলের জন্য টাকা খরচ করবে। প্লিজ ভাবি বলে দিও, বড়লোকের পোলা খরচ করবে, করুক, সমস্যা কি। আর শোনো, টিউটোরিয়ালগুলো দেখছো তো? হ্যাঁ ভাবি দেখছি, তোমাকে আমি কাল মহিলা সংস্থায় ভর্তি করে দিব, ওখান থেকে ভালোভাবে ট্রেনিং নিবে, বুঝলে। আর তোমার হাই স্কুলে যাব কাল, এইটার সার্টিফিকেট আনতে, উন্মুক্ততে ভর্তি করিয়ে দিব তোমাকে। শোনো তরি, আমি যা ভেবে রেখেছি, তুমি যদি চেষ্টা করো, তোমার ফিউচার একদম উজ্জ্বল। আমি কি পারবো ভাবি? না পারার কিছু নেই। রান্না করে কে? শাশুড়ি। বাবা কিছু বলছে না? হ্যাঁ, কাল ওনার বড় ছেলেকে বলেছে সারা যদি আমাকে একটু হেল্প করতো আমার কষ্ট কম হতো। ওনার বড় ছেলে বলে দিয়েছে সারার সামনে পরীক্ষা, এই মুহূর্তে ও কোনো কাজ করতে পারবে না। এই কথা শুনে শাশুড়ি কিছু বলেনি। বলেছে একটা কাজের লোক রেখে দিতে, কিন্তু তোমার ভাইয়া বলেছে আমার পক্ষে এই মুহূর্তে কাজের লোক রাখা সম্ভব নয়। আমি লাখ টাকা বেতনের চাকরি করি না আম্মা, তরির জন্য আমাকে মাসে কম হলেও 8-10 হাজার টাকা খরচ করতে হবে। নিজে বিয়ে করেছি, আমার ফিউচার আছে। ওশানকে বিয়ে দিয়ে দাও। বাহ ভাইয়া, ও বাহ ভাইয়া, ও এভাবে কথা বলতে পারে? হুম, বলবে না আবার? ওই বেটা সারার জামাই, কথা তো ওভাবে বলতেই হবে। এই শোনো, বাইকের হর্ন ভেসে আসছে কানে, তোমার ভাইয়া এসেছে, রাখতেছি। ফোনটা কেটে দরজায় উকি দিয়ে দাঁড়িয়ে আছি। উনি বাইক থেকে নেমে বাইক বারান্দায় উঠালেন, হেলমেট খুলে হাতে নিয়ে রুমে প্রবেশ করলেন। আমি দ্রুত চেয়ার টেবিলে পড়তে বসলাম। উনি যে রুমে প্রবেশ করেছেন সেটা না বোঝার ভান ধরে মনোযোগ দিয়ে বই পড়ছি, সেই অভিনয় করছি খুব নিখুঁতভাবে। উনি রুমে ঢুকেই ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালেন। হাত থেকে ঘড়িটা খোলার সময় তা ফ্লোরে পড়ে গেল। ঝুঁকে ঘড়িটা তুললেন। আহা কি কিউট লাগে ওনাকে। উনি যখন ঝুঁকে ঘড়িটা তুললেন যেন বুকের মাঝে একটা ধাক্কা মারলো। মানুষ এত হ্যান্ডসামও হয়? ঘড়িটা ড্রেসিং টেবিলের উপর রেখে আলমারি খুলে গেঞ্জি বের করে ওয়াশরুমে প্রবেশ করলেন। 5 মিনিট পরে পাঞ্জাবি চেঞ্জ করে কালো কলার দেওয়া গেঞ্জির সাথে কালো ট্রাউজার পরে বেরিয়ে এলেন। আমি আর চোখে পরখ করছি সব। ওনাকে বেরোতে দেখে আবার পড়ালেখায় মনোযোগ দিলাম। উনি খাটের উপর বসে তাকিয়ে আছেন আমার দিকে। আমি আর চোখে সবই পরখ করছি। ওনার নয়ন যুগল একভাবে আমার পায়ের দিকে তাকিয়ে আছে। আমি পা দোলাচ্ছি আর পড়ছি। বেশিক্ষণ চুপচাপ থাকতে পারি না। কাউকে সারপ্রাইজ দিব সেটাও চেপে রাখতে পারি না। না, আজ চুপ করে থাকবো, দেখি উনি আগে কথা বলেন কি না। আমি কেন কথা বলবো সব সময়? আমি তো ওনার সাথে আগে আগে কথা বলি, উনি তো আগে কথা বলেন না। যদি এভাবেই এক জনম কেটে কেটে যায়, যাক, তবুও আমি আগে কথা বলবো না। আমার কি ঠেকা পড়েছে আগে কথা বলতে? মানুষ ঘরে ঢুকেই আগে দরজা লাগিয়ে বউকে জড়িয়ে ধরে চুমু দেয়, আর উনি এসে ওনার মতো থাকেন। আমি আগে কথা শুরু করি, তখন নিজেও শুরু করেন, কথা বলবোই না। পা দুলানোর গতি বেড়ে গেল আমার। এরই মাঝে উনি বললেন, দেখি তোমার প্রশ্নটা। বুকের মাঝে হাতুড়ির বাড়ির মতো ধুরুম করে উঠল। ওনার দিকে ঘুরে তাকিয়ে বললাম, কিসের প্রশ্ন? আজ যে এক্সাম দিলে, ওটা আনতে ভুলে গিয়েছি। রাস্তা থেকে যে বলে গিয়ে দিবে, বাড়ি এসে দেখি প্রশ্ন নেই। তাই ওনার কথা শুনে কেমন সন্দেহ লাগছে। বুঝে গেল নাকি যে আমি এক্সাম দেইনি? ওনার তাকানোর ভাব তো ভালো মনে হচ্ছে না। ওভাবে তাকিয়ে কি দেখছেন? দেখছি কি সুন্দর পরীক্ষা দিয়েছ। তোমার কোচিং টিচারকে জিজ্ঞেস করলাম, উনি বলল অনেকগুলা এক্সট্রা পেজ নিয়েছো। সন্দেহটা তাহলে সত্যি হলো। উনি সবটা জেনেই গিয়েছেন। আমি ঠোঁট নাড়ালাম, কিছু বলতে যাব, তখনই আমাকে থামিয়ে দিয়ে বললেন, থাক, কিছু বলতে হবে না। সুস্থ হয়েছে তোমার বন্ধু? হয়েছে। আজ সারা রাত তুমি আমার কাছে বই পড়বে। সারা রাত? আর পরীক্ষার আগের রাতে ফোন রাখতে পারবে না কাছে। আমি দেখেছি তুমি 5 মিনিট পর পর ফোন চাপো। ফোন ইজ মাই লাইফ। ফোন কারো লাইফ হয় না। এসব ছেড়ে তোমাকে বেরোতে হবে। নামাজ পড়েছো? না, এখনো পড়িনি। পড়বে?
বাট সারাদিন পড়িনি। সব কাজের আগে নামাজ পড়বে, এটা তোমাকে মানসিক শান্তি দেবে। আচ্ছা, বাট আজ হাতে পায়ে নেল পলিশ ছিল, উঠাতে পারিনি, তাই নামাজও পড়তে পারিনি। আমি রিমুভার নিয়ে এসেছি তোমার জন্য, সকালেই এটা খেয়াল করেছি। এরপর থেকে যখনই নেল পলিশ ইউজ করবে রিমুভার দিয়ে তুলে ফেলবে। আচ্ছা ঠিক আছে। জিন্স তোমার ফেভারিট পোশাক। হ্যাঁ, তোমাকে কিন্তু শাড়িতেই বেশি সুন্দর লাগে। জিন্স পরলেও খারাপ লাগে বলবো না, বিকজ তোমাকে কোনো কিছুতেই খারাপ লাগে না, তবে শাড়িতেই বেস্ট। সব সময় পরতে হবে না, মাঝে মধ্যে পরতে পারো। পরনের জিন্সের দিকে তাকিয়ে ভাবছি উনি কি আমাকে শাড়িতে দেখতে চাইছেন। এরপর উনি বললেন, পায়ে সুতার সাথে 4টা সাদা পাথর, এটা কি পরেছো? স্টাইলের জন্য। এক পায়ে পরতে হয় এটা। হ্যাঁ, নূপুর পরলে বেশি সুন্দর লাগে না। নূপুর ছিল বাট হারিয়ে গিয়েছে। উনি একজোড়া নূপুর আমার সামনে ধরে বললেন, এটা পরো, সুন্দর লাগবে তোমার পায়ে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। বিয়ের পর এটা প্রথম গিফট ওনার থেকে। আমার অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে বললেন, পছন্দ হয়নি? ভীষণ পছন্দ হয়েছে। তাহলে পরো। আমি পরবো? তাহলে কে পরিয়ে দিবে? জানি না, কাল বন্ধু বান্ধবীদের বলবো পরিয়ে দিতে। বন্ধু? কি অদ্ভুতভাবে কথাটা বললেন। ভয়ঙ্কর জেলাসি ছিল কথার টানে। আমি মুচকি হাসলাম। উনি হাঁটু গেড়ে নিচে বসে পড়লেন, আমার মুখের দিকে চোখ তুলে তাকালেন। কি সর্বনাশ ছিল সে চাহনিতে। ওনার সাথে এটাই প্রথম আমার দারুণ কোনো অনুভূতি। উনি আমার ডান পায়ে হাত রেখে পাটা ওনার হাঁটুর উপর তুললেন। ভয়ঙ্কর কম্পন শুরু হলো শরীরে। অজানা এক শিহরণে কেঁপে উঠলাম। কেমন যেন কম্পন শুরু হলো। ওনার হাতের স্পর্শতে যে ভয়ানক শিহরণ হচ্ছে, উনি কি তা বুঝতে পারছে? চোখ বন্ধ করে জামা খামচে ধরে রেখেছি। চারদিকে যেন তুফান শুরু হয়েছে। শরীরে অবশ প্রায়। নূপুর পরানো শেষ হলে উনি উঠে দাঁড়ালেন। আমি তখন চোখ বন্ধ করেই আছি। উনি বললেন, হয়ে গিয়েছে। প্রিয় মানুষের দেওয়া প্রথম উপহার, তাও যদি হয় নূপুর, এর থেকে বেস্ট গিফট আর হতেই পারে না। আমার পা দুটো এর আগে এত সুন্দর কখনোই দেখায়নি। ওনার স্পর্শতে কি জাদু ছিল। আমাকে খাটের উপর বসিয়ে বললেন, তোমাকে এমন দেখাচ্ছে কেন? দাও, আমি নেল পলিশ তুলে দিচ্ছি। আমি অবাক হয়ে দেখছি ওনাকে। এই শ্যামসুন্দর মানুষটা এত সুন্দর কেন? জাদু মন্ত্রে জড়িয়ে ফেলেছে আমায়। কি যত্নের সাথে আমার হাত পায়ের নেল পলিশ তুলে দিলেন। নূপুর তো দিলেন, তাতে জুড়ি নেই। নূপুর না বাজলে সেটা কেমন নূপুর? ওনাকে বললাম, এর জুড়ি নেই কেন? উনি গম্ভীর কণ্ঠে বললেন, জুড়ি দিব মানুষের কানে, সেই আজ যাবে, আর মানুষ তোমার পায়ের দিকে তাকিয়ে থাকবে আর বলবে, পা দুটো কি সুন্দর। সব সৌন্দর্য সবার দেখার রাইট নেই, শুধু নামাজ পড়ো। জিন্স চেঞ্জ করে প্লাজো আর কামিজ পরে অজু করে এশার নামাজ আদায় করে বসে আছি। রোমান্টিক হওয়া মেডিসিনটা এবার ওনাকে দিতে হবে। উনি বিছানায় ল্যাপটপ নিয়ে বসে কিছু করছেন। আমি প্যাকেটটা ওনার দিকে এগিয়ে দিয়ে বললাম, নিন, এটা আপনার জন্য। উনি সন্দিহানভাবে জিজ্ঞেস করলেন, আমার জন্য? হ্যাঁ। কি এটা? মেডিসিন। কিসের? এত প্রশ্ন করেন কেন? বিষ নেই ওতে। কোনো কথা না বলে খেয়ে ফেলুন। বাট কি? খুলেই দেখুন। উনি প্যাকেট খুলতে খুলতে বললেন, কি মেডিসিন? রোমান্টিক হওয়া। উনি ভুরু কুচকে কেমন বিশ্রীভাবে তাকিয়ে বললেন, হোয়াট? জিহ্বায় কামড় দিয়ে বললাম, উফ, বলেই ফেললাম। এত স্টুপিড আমি। এর মাঝেই ওনার প্যাকেট খোলা শেষ। উনি একবার মেডিসিনের দিকে তাকাচ্ছেন, একবার আমার মুখের দিকে তাকাচ্ছেন। বুড়ো কুচকে বললেন, কি এসব? আর তুমি আমাকে এসব খেতে বলছো কেন? কি আছে? তুমি আমাকে কন্ডম খেতে বলছো? বলে আমার দিকে ধরলেন। ক অক্ষর উচ্চারণ করে পুরোটা পড়লেন না। আমার দিকে মেলে ধরতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। কতে কি হয় আমার আর বুঝতে বাকি রইল না। ও মাই গড, আমি ভেবেছিলাম ছেলে মানুষ, ওরা হয়তো জানে এমন কিছু আছে, হয়তো ফানি কিছু আছে, ওরা উল্টাপাল্টা করবে জানতাম। তাই বলে এই বিশ্রীকাণ্ড। কি অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছেন উনি। আমি বারবার ঢোক গিলছি, কি বলবো এখন। ওনাকে কিনা এসব জন্মবিরোধ জন্মনিরোধ পদ্ধতির উপকরণ খেতে বললাম। আরও একটা বাঁশ খাওয়ার গল্প বন্ধুরা শুনিয়ে ছাড়লো আমাকে। পৃথিবীতে বন্ধুজাতির মতো জাতশত্রু আর দ্বিতীয়টি নেই। এরা থাকলে আপনার আর বাঁশের অভাব হবে না। আপনি নিজেই একটা আস্ত বাঁশ বাগানের মালিক হয়ে যাবেন, যেমনটা আজ আমার সাথে হলো। এমন একটা বাজে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি আমি, সেটা বলার মতো নয়। উনি অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছেন আমার দিকে। আমি তাকানোর সাহসটুকুও পাচ্ছি না। তাকালেই দেখছি উনি তাকিয়েই আছেন। এমন লজ্জাকর মুহূর্তে কি করা উচিত সেটাও বুঝতে পারছি না। কোনো মানুষ যেন এমন লজ্জায় না পড়ে বরের সামনে, বর যদি হয় আবার শিক্ষক।
ইয়া মাবুদ, আমাকে তুলে নাও। উনি এবার বুকে হাত বেঁধে আরও একটু সোজা হয়ে দাঁড়ালেন। দৃষ্টি আমার দিকে স্থির রেখে ভ্রুকুচকে বললেন, এগুলো কোন ধরনের মেডিসিন? ওনার চোখে মুখে প্রশ্ন নাকি বিস্ময়ে ঠিক বোঝা যাচ্ছে না। উনি কি রেগে আছেন নাকি অবাক হয়েছেন সেটাও বোঝা যাচ্ছে না। তবে থমথমেভাবে প্রশ্নটা করলেন। ওনাকে দেওয়ার মতো কোনো উত্তরই আমার কাছে নেই। মিনিট খানিক চুপ রইলাম। আমাকে চুপ থাকতে দেখে আরও প্রশ্ন করলেন, হোয়াট হ্যাপেন্ড? আনসার মি, এসব কি ছিল? আর এসবকে মেডিসিন বলে? তুমি এটা আমাকে খাওয়াতে নিয়ে এসেছো? স সরি, আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারোনি? কিছুক্ষণ আগে যেটা হলো, আমার অর্ধেক বয়স পার হতে গেল, এখন এসব জিনিস ছুঁয়ে দেখলাম না। আর তুমি এইটুকু একটা মেয়ে এসব জিনিস কিনে এনেছো দোকানে গিয়ে? ইয়ে মানে স্যার, কি বলেছিলে দোকানে গিয়ে? কি বলবো? কি বলে এসব কিনেছো? দেখুন, এই টপিকস চেঞ্জ করুন। নো চেঞ্জ। এই টপিক্সে আজ সারা রাত ক্লাস চলবে। দোকানদারকে গিয়ে কি বলেছিলে বলো? তোমার হাজবেন্ডকে এটা খাওয়াতে চাও? না, এসব বলিনি। এটা কি খাওয়ার জিনিস যে আমাকে খেতে বললে? খাওয়ার জিনিস না কিসের জিনিস আমি কি জানতাম নাকি? এটা খেতে হয় নাকি কি করতে হয় তুমি জানো না? না, ঠাস করে একটা মিথ্যা বলে দিলাম, জানি না। জানি বললেও মহাবিপদ। জানি না বলে এ কথায় স্ট্রং থাকতে হবে? আসলেই জানো না? না স্যার, আসলেই জানি না। উফস, ভেরি স্যাড। আমার ওয়াইফ এত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট জানে না। আজ আমি তোমাকে এই সাবজেক্টটা পড়াবো। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই খেলাম আরেক ধাক্কা। উনি আমাকে এসব শেখাবেন মানে? আমি যে মিথ্যা বলছি উনি বুঝে গিয়েছেন। না হলে ওনার মতো মানুষ তো এসব নিয়ে কথা বলার লোক নন। মিথ্যা বলে লাভ নেই। কোনো উপায় না পেয়ে বললাম, আমি জানি এগুলো কি আর কি করতে হয়। আমি মিথ্যা বলেছি যে জানি না। আচ্ছা, বাকি সত্যিটাও বলে দাও। এসব পেয়েছো কোথায়? ফ্রেন্ডরা দিয়েছে। কেন দিয়েছে? আপনার ছবি দেখতে চেয়েছিল, আমাদের কাপল ছবি। আমার কাছে আপনার পিকচার নেই, তাই আমি বলেছি আমার বর খুব আনরোমান্টিক। উনি ছবি তুলতে পছন্দ করেন না, একদম রোমান্টিক নন। তখন ওরা বলল, এটা নিয়ে জামাইকে দিবি, খবরদার খুলে দেখবি না। জামাইয়ের কসম দে। আমি জিজ্ঞেস করলাম যে এতে কি আছে? ওরা বলল, রোমান্টিক হওয়ার মেডিসিন। আমার কসম দিয়েছো বলে খুলে দেখোনি? হুম। কেন? কসম না রাখলে যদি আপনার কিছু হয় তখন? হলেও বা তোমার কি কি কিছু যায় আসে? দেখুন, এত কিছু বলতে পারবো না। ওকে ফাইন। তো তোমার ফোনে পিক নেই এজন্য আমি আনরোমান্টিক? পিকচার তোমার ফোনে নেই, হিসাব অনুযায়ী তুমি আনরোমান্টিক। তোমার সাথে যার বিয়ে হয়েছে তুমি কখনো সেইভাবে আগ্রহ প্রকাশ করনি পিকচার তুলতে। তোমার মাঝে সেই সব কোনো ফিলিংস আসেনি, তাই পিকচার তোলনি। আসবেই বা কী করে? চাঁদের পাশে কালামানিক কি মানায়? আমার ফোনে তো তোমার অসংখ্য পিকচার আছে, দেখতে চাও? বলেই উনি বিয়ের প্রথম দিন থেকে এ পর্যন্ত অসংখ্য পিকচার দেখালেন। ও মাই গড, এত এত ছবি কবে কখন তুললেন? আমার তো মনে হয় উনি কখনো তাকাননি আমার দিকে, কিন্তু এখন তো মনে হচ্ছে উনি 24 ঘন্টা আমাকেই দেখেছেন। আমার খাওয়ার সময়ের ছবি, ঘুমন্ত ছবি, খিলখিল করে হাসছি সেই ছবি, রাগে মোটে তাকিয়েছি সেই ছবি, শাড়ি, জিন্স, প্লাজো, সেদিন বৃষ্টিতে ভেজা পিকচার, সব কেমন জীবন্ত জীবন্ত লাগছে দেখতে। লোকটা ভালো ফটোগ্রাফারও বটে। সারা জীবন ভংচং দিয়ে কত সেলফি তুললাম, অথচ এমন সুন্দর আমাকে কখনো দেখায়নি। আমি চুপচাপ দেখে যাচ্ছি, মানুষটা আড়ালে গোপনে আমাকে এইভাবে দেখেন। আবারও মনের মাঝে প্রেম শিহরণ বয়ে গেল। উনি ফোন অফ করে বিছানায় ফেলে দিয়ে বললেন, দেখি বাকি গিফটগুলো খুলে দেখি। বলেই সব প্যাকেটগুলো খুলতে শুরু করলেন। বড় দুইটা প্যাকেট থেকে বেরিয়ে এলো বদনা, বালতি, মগ, ঝাড়ু, আরও কিছু হাবিজাবি জিনিস। তার মাঝে ইয়া বড় একটা চিঠি লেখা। তোর বর যে এমন আনরোমান্টিক হবে ভাবতেই পারিনি। আমরা ভাবতাম তোর ক্রাশ রোশান স্যারের সাথে বিয়ে হলে তোর কি হবে, কারণ স্যার তো গম্ভীর মানুষ, ওনার দ্বারা প্রেম, ভালোবাসা, রোমান্স এসব কিছুই হবে না। এখন তো দেখছি তার ক্রাশ আমাদের রোশান স্যার মনে হয় এর থেকে বেশি রোমান্টিক। বদনাটা দিস আর বলিস তার স্পেশাল সালামহল গিফট করেছে। আমাদের দেওয়া মেডিসিনটা খেয়ে তোকে স্পেশাল চুমু দিতে বলিস। ওটা খেতে হবে নাকি কি করতে হবে এটাও যদি না বোঝে তাহলে আমাদের চ্যাটিং প্যানেলে অ্যাড কইরা দিস, ওপেনলি বুঝাইয়া দেব। তাও যদি না বোঝে, বুঝতে হবে ওই শালার অন্য সমস্যা আছে, তার চিকিৎসার প্রয়োজন। তোর তোর বংশের বাতি জ্বালানোর জন্য এটা জরুরি। উনি চিঠিটা পড়ে পুনরায় একদৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। ওরা তো আর জানে না আমার জামাই কেডা। জানলে ভুলেও এসব লিখতো না। আজ একই দিনে এত কিছু হওয়ার ছিল আমার সাথে।
হায় আল্লাহ, বাঁচাও আমায়, এখন কি হবে আমার? ওরা না হয় মজা করেছে, কিন্তু এই ভদ্রলোক তো গম্ভীর মানুষ, উনি কি মজা টজা বুঝবেন? কি অদ্ভুতভাবে তাকিয়ে আছেন আমার দিকে। এখনই এখনই গিলে ফেলবেন মনে হচ্ছে আমাকে। আমাকে আজ রাতের মতো এ ঘর ছেড়ে গায়েব হতে হবে, ওনার ওই দৃষ্টির সামনে ভস্ম হয়ে যেতে হবে। না হলে আমি আস্তে করে উঠে দাঁড়িয়ে পেছনের দিকে পা বাড়াচ্ছি। আমাকে পেছনে সরতে দেখে উনিও এক দু পা এগিয়ে আমার কাছাকাছি এগোচ্ছেন। ওনার ভাবসাব মোটেও ভালো নয়। এখন যদি এই বন্ধু জাতিকে পেতাম, কুচি কুচি করে ফেলতাম। উনি ক্রমশ এগোচ্ছেন আমার দিকে। ওনার এগোনোতে বুকের মাঝে ধুকপুক আওয়াজ বেড়েই চলেছে আমার। কেমন ধুরুম ধুরুম শব্দ হচ্ছে, হৃদস্পন্দনের গতি বেড়েই চলেছে। পেছনে যেতে যেতে দরজায় গিয়ে ঠেকে গেলাম, আর সাথে সাথে কেঁপেও উঠলাম। উনিও আমার কাছাকাছি চলে এসেছেন, একদম কাছাকাছি মিশে দাঁড়ালেন আমার সাথে। আমার পায়ের সাথে ওনার পা মিশে গিয়েছে। দরজা ফাঁকা করে বাইরে বের হব, পেছন দিয়ে দরজায় হাত দিতেই উনি আমার হাত চেপে ধরলেন। আবারও কেঁপে উঠলাম। ওনার ওই বড় হাতের মুঠোয় আমার ছোট হাতটা পুরোপুরি দখলে চলে গেল ওনার। ভয়ের বুকের মাঝে থরথর করে কাঁপছে। হঠাৎ বলে উঠলেন, কোথায় পালাচ্ছ? দূরে থাকলে কাছে টানার চেষ্টা করো, কাছে আসলেই পালানোর চেষ্টা করো। তোমার পালানোর দিন শেষ। কি সাংঘাতিক কণ্ঠে কথাগুলো বললেন! হৃদয়ের মাঝে কি যে এক শিহরণ বয়ে গেল, টেরও পেলাম না। কি ছিল ওই কথার মাঝে, বুঝতেও পারলাম না। উনি আমার মুখের দিকে তাকিয়ে থেকেই অন্য হাতে দরজায় সিটকিনি লাগিয়ে দিলেন। এবার আরও বেশি দুঃখ করে উঠল বুক। সিটকিনির শব্দে লাফিয়ে উঠলাম খানিকটা। উনি দরজায় হাত ঠেকিয়ে ভ্রু উঁচিয়ে ঝুঁকে দাঁড়ালেন আমার দিকে। ভয় আর জড়তা দুটোই আমার মধ্যে বিরাজমান। ওনার আর আমার মধ্যে একটু দূরত্ব নেই, কেবলই মিশে আছেন আমার সাথে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মুখে পড়ে থাকা একগুচ্ছ চুল কানের নিচে গুজে দিলেন। আরও একটু ঝুঁকে ডান গাল দিয়ে আমার বাম গালে স্পর্শ করে আবার সোজা হলেন। আমার সমস্ত শরীর অবশ হয়ে এসেছে। ওনার হঠাৎ এমন আচরণে আমাকে অন্য জগতে হারিয়ে ফেলেছে। কিছুই বলতে পারছি না, শুধুই তাকিয়ে আছি ওনার দিকে। উনি এবার আঙ্গুল দিয়ে বাম গালে স্লাইড করে বললেন, আমি আনরোমান্টিক? কি নেশা ভরা কণ্ঠে বললেন! মাতাল করা কিছু আছে এই কণ্ঠে। আবারও হৃদয় আহত হলো। আরেক ধাপ এগিয়ে গেল ওনার প্রতি উইকনেস। এই মানুষটার কণ্ঠেও জাদু। এত জাদু সামান্য একটা কথাতেই। আমি হারিয়ে গেলাম কোথায়। ওনার কথায় কি বলবো কিছুই বুঝতে পারছি না। উনি আবার প্রশ্ন করলেন, আমাকে এতটাই আনরোমান্টিক লাগে? দুর্ভাগ্যক্রমে তুমি আমার কলেজের স্টুডেন্ট না হলে এতদিনে বুঝে যেতে কেমন আনরোমান্টিক। তবে আজ তোমাকে এটা না বোঝালেই নয়। স্কুল আর কলেজে জব করলেই তাদের আনরোমান্টিক ভাবার কারণ নেই। রোমান্টিক ছেলেদেরও দুর্ভাগ্যক্রমে স্কুল কলেজে জব হয়ে যায়। কি বোঝাতে চাইছো? উনি উপর দিকে তাকিয়ে লাইট অফ করে দিলেন। সাথে সাথে রুম নিকষ কালো অন্ধকারে ছেয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারে ভয়টা আরো প্রবল হলো। উনি কি করতে চাইছেন? হঠাৎ শরীর কেমন শিরশির করে উঠল। উনার উষ্ঠের স্পর্শ কানে লাগলো। নিমিষেই কেমন ঠান্ডা অনুভূত হলো সমস্ত শরীরে। সমস্ত লোমকূপ দাঁড়িয়ে গেল। ফিসফিস করে বললেন, পুরুষ মানুষ এমনি প্রচুর রোমান্টিক হয়। তার প্রেয়সীর কাছে তাকে রোমান্টিক হতে এত বাধ্য করতে নেই। পরে সামলানো মুশকিল হয়ে যাবে। পারবে সামলাতে? কি সামলাবো? এই যে আমি প্রতিনিয়ত নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করি, আর তুমি আমাকে খোঁচাতে থাকো। এর পরিণতি কি জানো? না, আমি কিছুই জানি না। আমার ভয় করছে। লাইট অন করুন। কিসের ভয়? আমি থাকতে? নাকি আমাকেই ভয় পাচ্ছ? না, তা নয়। হাত দিয়ে হাতে ওনার বুকে হাত রাখলাম। ভয়ে গেঞ্জি খামচে ধরলাম। উনি আবার প্রশ্ন করলেন, তাহলে কিসের ভয়? কিছু বলতে যাব, তখনই কোমরে ওনার হাতের স্পর্শ লাগলো। তড়িৎ বেগে শিউরে উঠলাম। তার চেয়ে বেশি শিউরে উঠলাম গালে ওনার ওষ্ঠ ডুবিয়ে দেওয়াতে। ভয় কেটে গিয়ে কেমন অদ্ভুত এক অনুভূতি হলো, যা ভালো লাগার, ভালোবাসার কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছি, ভাসিয়ে নিয়ে যাচ্ছে কোথাও। কেমন লজ্জাও অনুভব করছি, ভীষণ লজ্জা। ভাগ্যিস ওনার মুখে দেখা যাচ্ছে না, তাহলে লজ্জায় হার্ট ফেল করতাম। এরই মাঝে ডিম লাইট অন করে দিলেন। ডিম লাইটের মিহি আলো চোখ পড়তেই দেখি আমার মুখের সামনে উনি। একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলাম আমি। ওনার চোখে কোনো থমথমে ভাব নেই, আছে এক শীতল চাহনি। আস্তে করে বললেন, লজ্জা পাবে বলে লাইট অফ করে রেখেছিলাম। আরিয়ান ঠিকই বলেছিল, মেয়েটা চঞ্চল। প্রেমে পড়ার জন্য হাজারটা কারণ আছে। আরিয়ানের নাম শুনেই বুকের মাঝে ধুপ করে উঠল। উনি আরিয়ান ভাইয়ের পরিচিত? এই ছিল একটি নির্জন প্রহর চায়ের 25 থেকে 28 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।